বেলা প্রায় 10টা। দীর্ঘ ঘুমের পর ধীরে ধীরে চোখ মেলে শুভ্র। প্রথম কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারলো না সে। মাথাটা ভাল লাগছে, শরীরও আগের রাতের জ্বরে ক্লান্তি রয়ে গেছে। চোখ মেলে ছাদের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকার পর হঠাৎ বুকের উপর একটা নরম ভার অনুভব করলো। দৃষ্টি নামতেই থমকে গেল শুভ্র। মেহেরুন তার বুকে। ক্লান্তিতে অবসন্ন মেয়েটা তার বুকের কাছে গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন সারা রাত জেগে থাকা ছোট্ট কোনো পাখি শেষ পর্যন্ত নিরাপদ একটা আশ্রয় খুঁজে পেয়ে সেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এলোমেলো চুলের কয়েক গোছা মেহেরুনের কপাল ছুঁয়ে আছে, চোখের নিচে স্পষ্ট ক্লান্তির ছাপ, অথচ ঘুমন্ত মুখটা অদ্ভুত শান্তি। শুভ্র কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর রাতের কথাগুলো ঝাপসা ভাবে মনে পড়ল। জ্বর, ডাক্তার, মেহেরুনের ছোটাছুটি, সারা রাত জেগে তার পাশে বসে থাকা। হয়তো কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না মেয়েটা। শুভ্রের কঠিন মুখটা ধীরে ধীরে নরম হয়ে এলো। এতক্ষণ পর্যন্ত যে মানুষটা নিজের ব্যথা, নিজের ক্লান্তি কিংবা নিজের জীবন নিয়ে ভাবেনি, সেই মেহেরুন শেষ পর্যন্ত তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। শুভ্রের ইচ্ছে হলো ডাক দিয়ে জাগি দেয়, কিন্তু গলা পর্যন্ত এর শব্দটা থেমে গেল। ডাকতে ভীষণ মায়া লাগলো তার। থাক, একটু ঘুমাক, ক্ষতি কি আর। সে শুধু নিঃশব্দে মেহেরুনের মাথার কাছে হাত রাখলো, এলোমেলো চুলগুলো সরিয়ে দিল কপাল থেকে। মেয়েটা ঘুমের মধ্যে সামান্য নড়াচড়ে আরো একটু কাছে সরে এলো। শুভ্র স্থির হয়ে গেল। তার বুকের ভেতরটা কোথাও যেন অচেনা একটা অনুভূতি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। যে সম্পর্ক এতদিন সে শুধু দায়িত্ব আর কর্তব্য নামে দূরে সরিয়ে রেখেছিল, আর সেই সম্পর্কে মানুষটাকে নিজের বুকের কাছে এভাবে দেখে তার মনে হলো মেহেরুনের শুধু তার দায়িত্ব বলে এড়িয়ে যাওয়ার বোধহয় আর এত সহজ নয়। বেশ কিছুক্ষণ পর শুভ্রের নড়াচড়াতে ঘুম ভাগলো মেহেরুনের। পিট পিট করে চোখ চাইলো সে। নিজের অবস্থা বুঝতে সময় নিল, আর যখনই বুঝলো তখনই লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। ঝটপট উঠে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এই আপনি কখন উঠেছেন? আমাকে ডাকলেন না কেন? শুভ্র শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, ভাবলাম আমার বাচ্চা পাখিটা ঘুমাচ্ছে, তাই ডাকিনি। মেহেরুন কয়েক সেকেন্ড চুপ করে রইল। কথাটা ভাবতে স্নেহটুকু যেন তার অজান্তেই হৃদয় ফুটিয়ে গেল। সে চোখ সরিয়ে নিয়ে মৃদু স্বরেই বলল, তাই কি মাহমুদ সাহেব? শুভ্রের মুখে হাসিটা একটু গাঢ় হলো। অতঃপর সে বলল, কিছু না। হঠাৎ মেহেরুনের প্রশ্ন করে বসলো, আমায় ভালোবাসেন মাহমুদ সাহেব? শুভ্রের প্রশ্নটা শুনে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। মেহেরুন আর কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে। ঘরের নীরবতা, ঘড়ির কাঁটার শব্দটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। শুভ্র ধীরে ধীরে চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। সকালে আলোয় পর্দা ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে। কিছুক্ষণ পর সে শান্ত গলায়, এই প্রশ্নের উত্তর এখনো জানতে চাও? মেহেরুন মৃদু স্বরে বলল, জি। শুভ্র এবার বরং অদ্ভুত এক কোমলতা সে মিয়ালমের কণ্ঠে বলল, তোমাকে যখন বিয়ে করেছিলাম তখন তোমাকে শুধু একটা দায়িত্ব হিসেবে দেখেছিলাম। তোমার নিরাপত্তা, পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছুর দায়িত্ব আমার। মেহরুন চুপ করে শুনছিল। অতঃপর শুভ্র একটু থেমে ফের বলতে লাগলো, কিন্তু মানুষ সবকিছু নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে না মেহেরুন। মানে মানে তুমি কখন আমার চিন্তার অংশ হয়ে গেলে, কখন তোমার অভিমান আমার খারাপ লাগতে শুরু করলো, কখন তুমি না খেলে আমারও অস্বস্তি হয়, এসবের কোনো হিসাব আমার কাছে নেই। তাহলে ভালোবাসেন? শুভ্র এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। কয়েক মুহূর্ত পর ধীরে স্বরে বলল, হয়তো বাসি, তবে ভালোবাসার নাম দিয়ে তোমার পড়াশোনা, ভবিষ্যৎ কিংবা নিজের পরিচয় নষ্ট করতে দেব না। তুমি আগে নিজের মতো করে বড় হও, তারপর আমাদের সম্পর্কে উত্তরটা তুমি নিজেই বুঝে যাবে। মেহেরুনের বুকের ভেতরটা কেঁপে উঠল। মেহেরুন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আপনি কথায় কথায় এত কঠিন হয়ে যান কেন? শুভ্র মৃদু হেসে বলল, কারণ তুমি কথায় কথায় আমার সব কঠিন কথাকে নরম করে দাও। মেহেরুন আর কোনো উত্তর দিল না, শুধু চোখ নামিয়ে ফেললো। সকালে আলোয় তার মুখ ফুটে উঠল লাজুকে এক টুকরো হাসি। মেহেরুন কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর হঠাৎ মনে পড়তে লাগলো, আপনাকে হাসপাতালে যেতে হবে। ডাক্তার তো বলেছে এক্স রে করাতে হবে। একা ফ্রেশ হয়ে হতে পারবেন তো? শুভ্র নিজের আহত হাতটার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, পারবো। মেহেরুন উঠে দাঁড়িয়ে বলল,
তাহলে আমি নাস্তা নিয়ে আসি। শুভ্র সঙ্গে সঙ্গে বলল, শুধু আমার জন্য এনো না, নিজের জন্য এনো। আর পাশের রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নাও, সকাল থেকে কিছুই খায়নি, খিদে পাচ্ছে নিশ্চয়। মেহেরুন দরজার কাছে গিয়ে থেমে পিছনে ফিরে তাকিয়ে উত্তর করলো, হুম। শুভ্র মৃদু চোখে তাকিয়ে রইল তার দিকে। মেহেরুন বেরিয়ে যেতেই শুভ্র ধীরে ধীরে বিছানা থেকে উঠল। আহত হাতে অকারণে স্বাভাবিকের চেয়েও একটু ধীরে হয়ে গেল তার চলাফেরা। তবে মেহেরুনের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে সে যেন এখনো নারাজ। বেশ কিছুক্ষণ পর মেহেরুন দুজনে নাস্তা সাজানো একটি ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো। দরজা পেরিয়ে তার চোখ আটকে গেল শুভ্রর দিকে। বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসে আছে সে, এক হাতে ফোন, অন্য হাতটায় সাবধানে নিজের পাশে রাখা। মুখে আগের রাতের ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে সেই চিরচেনা গম্ভীর ভাবটুকু ফিরে এসেছে। মেহেরুন ধীরে ধীরে এগিয়ে এসে ট্রেটা টেবিলের উপর রাখলো। শুভ্র ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকালো, এরপর প্রশ্ন করে বসলো, এত দেরি হলো কেন? মেহেরুন ভ্রু কুঁচকে বলল, ফ্রেশ হতে লেট হয়েছে। শুভ্র ফোনটা পাশে রেখে বলল, ভালো করেছো। মেহেরুন ট্রে থেকে খাবারগুলো বের করে টেবিলে সাজাতে লাগলো। তারপর একবার শুভ্রের আহত হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ব্যথা করছে? একটু একটু মানে? শুভ্র মৃদু হেসে বলল, একটু ডাক্তার নাকি? তুমি ডাক্তার নাকি? মেহেরুন মুখ বাঁকিয়ে বলল, ডাক্তার না, কিন্তু আপনার দেখাশোনা করতে করতে অনেক কিছু শিখে যাচ্ছি। শুভ্র আর কিছু বলল না, শুধু মেহেরুনের দিকেই তাকিয়ে রইল। মেহেরুন সেটা বুঝতে পেরে চোখ নামিয়ে নাস্তার প্লেটটা তার সামনে এগিয়ে দিল, নিন, আগে খেয়ে নিন, তারপর হাসপাতালে যাবেন। শুভ্র প্লেটের দিকে তাকিয়ে আবার মেহেরুনের দিকে তাকিয়ে বলল, তুমিও বসো। মেহেরুন নিঃশব্দে তার বিপরীত বসে পড়ল। সকালের ব্যস্ততার মাঝেও দুজনের জন্য যেন কয়েকটা শান্ত মুহূর্ত অপেক্ষা করছিল। নাস্তা শেষ করে শুভ্র ধীরে ধীরে প্রস্তুত হতে লাগলো। আহত হাতের কারণে জামা পরতেও তাকে বাড়তি সময় নিতে হচ্ছে। মেহেরুন পাশে দাঁড়িয়ে নীরবে সবকিছুই লক্ষ্য করছিল। শেষেমেশে আর চুপ থাকতে না পেরেই বলল, আমি আপনার সঙ্গে হাসপাতালে যাব। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়িটা ঠিক করতে করতে বলল, না, আমি হাসপাতাল থেকে সরাসরি জনসভায় যাব। মেহেরুন বিস্মিত চোখে তার দিকে তাকালো, অতঃপর বলল, এই ভাঙা হাত নিয়ে? হাতটা ভেঙে শখ মেটেনি বুঝি? এখন পাটাও ভাঙতে চান? পা ভেঙে গেলে চলবেন কি করে? শুভ্র নির্বিঘ্নের ভাবে বললে বসলো, কেন, তোমার কাঁধে ভর দিয়ে চলবো? মেহেরুন চোখ দুটো গোল হয়ে গেল, সে কোমরে হাত দিয়ে বলে, এই, আপনি খুব ভারী, তাহলে নিজেকে শক্ত করো, কারণ আমার পর আমার অর্ধাঙ্গিনী হিসেবেই রাজনীতির হাল তোমাকে ধরতে হবে। মেহেরুন যেন কথাটা মানেই বুঝে উঠতে পারল না। গোল গোল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আব্বু আপনাকে মেরে তক্তা বানাবে, নিচে বসে আছে আপনার জন্য, একবার শুধু যান। কাল রাত থেকে উনি বেজায় রেগে আছেন। এইবার হয়তো ওড়ার মতো ঝাড়ু দিয়ে বাতাস দিয়ে আপনার মাথা থেকে রাজনীতি ভূত নামাবে। শুভ্র ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? মেহরুন গম্ভীর মুখে মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, হুম। শুভ্রের ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে উঠল। অতঃপর বলল, দেখি আজ কার রাজনীতি যেতে, তোমার শ্বশুরের নাকি আমার? মেহেরুন দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সঙ্গে তর্কে আমি পারবো না, আগে নিচে চলুন, আব্বু অপেক্ষা করছে। শুভ্র মাথা নাড়ালো, তারপর আহত হাতটা সাবধানে সামলে দরজার দিকে এগিয়ে গেল। মেহেরুনও তার পাশে পেছনে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামলো শুভ্র। আহত হাতের কারণে তার চলাফেরা স্বাভাবিকের তুলনায় কিছুটা ধীরতা এসেছে। মেহেরুন এক ধাপ পেছন থেকে সতর্ক চোখে তাকে লক্ষ্য করছিল, প্রয়োজনে হাত বাড়িয়ে দেবে সেই প্রস্তুতি তার পুরো ভঙ্গিতে। ড্রয়িং রুমে পা রাখতেই মেহেরুন চোখ গিয়ে পড়ল আসিফ মাহমুদের দিকে। তিনি সোফায় বসে আছেন, হাতে পত্রিকা, কিন্তু চোখে একবারও লেখার দিকে নেই। ছেলের অপেক্ষাতে যেন বসে আছেন। পাশে সুলতানা বেগম এবং মাহি নীরবে বসে আছে। শুভ্রকে দেখে আসিফ মাহমুদ পত্রিকার ভাঁজ করে টেবিলের উপর রেখে দিলেন। কয়েক মুহূর্তে ছেলের আহত হাতের দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বললেন, আজ কোথায় যাওয়ার পরিকল্পনা? শুভ্র স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, হাসপাতালে যাব। তারপর একটা জনসভা আছে। আসিফ মাহমুদের কপালের ভাঁজ আরও গভীর হলো। তিনি বললেন, হাসপাতাল থেকে সরাসরি জনসভা? জি, এই অবস্থায়? শুভ্র এবার কিছু বলার আগেই মেহেরুন
নিচু স্বরে বলল, আমি তো সেটাই বলছিলাম আব্বু। উনি কিছুতেই শুনছে না। শুভ্র মেহেরুনের দিকে তাকিয়ে মৃদু ভ্রু তুলল, তারপর বলল, তুমি আমার নামে নালিশ করছো? মেহেরুন সঙ্গে সঙ্গে মুখ ফিরে নিয়ে বলল, নালিশ না, সত্যিটাই বলছি। আসিফ মাহমুদের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠলেও মুহূর্তে তা মিলিয়ে গেল। শুভ্র রাজনীতি করতে হলে আগে নিজের জীবনটা মূলত বুঝতে হয়। মানুষের জন্য কাজ করবে সেটা ভালো কথা, কিন্তু নিজের শরীরটাকে শেষ করে দিলে সেই মানুষগুলোর জন্য কাজ করবে কে? শুভ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল, আমি সাবধানে থাকবো আব্বু। এই কথাটা তুমি প্রতিবারই বলো। সুলতানা বেগম এবার নরম গলায় বলল, আগে হাসপাতালে যাও, ডাক্তার কি বলে শুনে তারপর অন্য কিছু ভাববে। শুভ্র মায়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। মেহেরুন স্বস্তির নিঃশ্বাস ফেল। আসিফ মাহমুদ এবার সরাসরি মেহেরুনের দিকে তাকিয়ে বলল, তুই ওর সঙ্গে যাবি? মেহেরুন সঙ্গে সঙ্গে বলল, জি আব্বু। শুভ্র হালকা আপত্তির সুরে বলল, আব্বু। আসিফ মাহমুদ হাত তুলে থামিয়ে দিলেন, কোনো কথা না, আজ অন্তত আমার কথা শোন। শুভ্র আর কিছু বলল না। মেহেরুন কিছু বলল না। মেহেরুন মনে একটু হাসলো, তারপর শুভ্রের পাশে এসে দাঁড়িয়ে বলল, চলুন এমপি সাহেব, আজ আপনার ওপর পাহারা দেওয়ার দায়িত্ব আমার। দেখছি তোমার সাহস সত্যি বেড়ে যাচ্ছে দিনকে দিন। ম্যাডাম, আমার বেশি উড়বেন না, নাইটা কিন্তু আমার হাতে। আমি ভয় পাই না হুঁ, আমি হচ্ছে এমপির বউ। কথাটা শুনে শুভ্র কিছুক্ষণ মেহেরুনের দিকে তাকিয়ে রইল, তারপর দুজনে পাশাপাশি দরজার দিকে এগিয়ে গেল। বাইরে গাড়ি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আর একটা দিন কোথায় গিয়ে থাকবে তা কেউ তখনও জানতো না। গাড়ির কাছে এসে শুভ্র হঠাৎ থেমে গেল। মেহেরুনের পরনে তখনও বোরকা নেই। হাসপাতালে যাওয়ার তাড়াহুড়ায় সে সময়ই পায়নি। কেবল ওড়নাটায় মাথায় জড়ানো আর মুখে মাস্ক। শুভ্র নিজের গায়ের চাদরটা খুলে কোনো কথা না বলে মেহেরুনের গায়ে জড়িয়ে দিল। মেহেরুন হতভম্ব হয়ে তার দিকে তাকালো, এটা আবার কেন? শুভ্র নির্বিঘ্নের গলায় বলল, গায়ে দাও, এই গরমে। হ্যাঁ। মেহেরুন ঠোঁট উল্টে চাদরটার দিকে তাকালো। গরমে এমনিতে হাঁসফাঁস অবস্থা, তার উপর আবার চাদর। মনে মনে বিরক্ত হয়ে ভাবলো, লোকটা কি সত্যি একটু বেশি তারা? তারপর নিজের অজান্তে আরেকটা প্রশ্ন মাথায় এলো, একজনের জন্ম দিতে তার শাশুড়ি কি খেয়েছিল আল্লাহই ভালো জানে। শুভ্র মেহেরুনের মুখের ভঙ্গি দেখে বুঝতে পারলো মেয়েটা মনে মনে নিশ্চয় তাকে নিয়ে কিছু বলছে। মুখটা এমন করে রেখেছো কেন? মেহেরুন সঙ্গে সঙ্গে মুখ স্বাভাবিক করার চেষ্টা করলো, ওই কিছুই না, তোমার কিছু না, মুখ দেখলে বোঝা যায় অনেক কিছুই। মেহেরুন আর উত্তর দিল না, শুধু চাদরটা ঠিক করেই নিল। শুভ্র এবার তার ওড়নাটা একটু গুছিয়ে দিয়ে বলল, মাথাটা ভালো করে ঢেকে রাখো। মেহেরুন চুপচাপ মাথা নাড়ালো, তারপর দুজনে গাড়িতে উঠে বসলো। মেহেরুন জানালার পাশে বসে চাদরের ভেতর নিজেকে যতটা সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করতে লাগলো। গরমে অস্বস্তি হলেও মুখে কিছু বলল না। শুভ্র এবার তার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেললো। মেহেরুন সেটা দেখে চোখ কুঁচকে বলল, হাসছেন কেন? কিছু না। আপনার কিছু না, মুখ দেখলে বোঝা যায় অনেক কিছু। শুভ্র এবার সত্যি হেসে ফেললো। মেহেরুন বুঝলো শুভ্রের কথায় শুভ্রর দিকে ফিরিয়ে দিচ্ছে সে, তাই লোকটা হাসছে। ভীষণ লজ্জিত হয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল সে। হাসপাতালের এক্স রে কক্ষে তখন বেশ ব্যস্ততা। শুভ্রকে নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে প্রযুক্তিবিদ তার আহত হাতে প্রয়োজনীয় এক্স রে করছিল। মেহেরুন কক্ষের একপাশে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়েছিল। মেশিনের কাজ শেষ হলে লোকটি রিপোর্টের প্রাথমিক চিত্রতা দেখে শুভ্রর দিকে তাকালো, তারপর বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, স্যার, আপনার হাতটা বোধহয় ভেঙে গেছে। কথাটা শুনে মেহেরুন মুখের রং পাল্টে গেল, চোখ দুটো মুহূর্তেই বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, মনে হচ্ছে আর এক মুহূর্তে পরে চোখের পানি ধরে রাখা সম্ভব হবে না। শুভ্র সেটা চোখের কোণে দিয়ে লক্ষ্য করলো, তারপর ধীরে ধীরে তার দৃষ্টি গিয়ে স্থির হলো এক্স রে করা লোকটার উপর। চোয়াল শক্ত হয়ে গেল তার। অতঃপর দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, বোধহয়। লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, জি, এবারে ছবিটা দেখে মনে হয়। শুভ্র এবার বিরক্ত স্বরে থামিয়ে দিয়ে বলল, আপনি কি ডাক্তার? লোকটা থমকে গেল অতঃপর, না স্যার। তাহলে রোগীকে দেখে নিজের মতো করে সিদ্ধান্ত দেওয়ার এত তাড়া কেন? মেহেরুন চুপ করে শুভ্রর দিকে তাকিয়ে রইল। লোকটা এবার মাথা নিচু করে বলল, দুঃখিত স্যার। শুভ্র আর কিছু বলো না, শুধু দীর্ঘশ্বাস ফেলে মেহেরুনের দিকেই তাকালো।
মেয়েটার মুখ তখনও আতঙ্কে ফ্যাকাশে। শুভ্র কণ্ঠ এবার অনেকটাই নরম হলো। তারপর বলল, এই যে এমন মুখ করে আছো কেন? মেহেরুন ধীরে ধীরে বলল, হাতটা সত্যি ভেঙে গেছে। শুভ্র কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল, রিপোর্ট না আসা পর্যন্ত কিছু নিশ্চিত না, এত ভয় পাওয়ার কি আছে? মেহেরুন নিচু স্বরে বলল, আপনার কিছু হলে আমি ভয় পাবো না। শুভ্র আর উত্তর দিল না, শুধু মেহেরুনের দিকে তাকিয়ে। তার কঠিন মুখে ক্ষীণ একটা কোমলতা ফুটে উঠল। বেশ কিছুক্ষণ পর ডাক্তারের চেম্বারে পাশাপাশি বসে আছে শুভ্র আর মেহেরুন। এক্স রে রিপোর্টের হাতে নিয়ে চিকিৎসাকে মনোযোগ দিয়ে আরেকটা দেখে নিল। তারপর স্বস্তির সুরে বলল, ভয়ের কিছুই নেই, হাত ভাঙেনি, তবে বেশ ভালোভাবেই মচকে গেছে, তাই কিছুদিন হাতকে বিশ্রামে রাখতে হবে। মেহেরুনের বুক থেকে যেন আটকে থাকা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণ যে দুশ্চিন্তা তাকে ভেতর থেকে কুঁকড়ে কুঁড়ে খাচ্ছিল, রিপোর্টার কথা শুনে তারা অনেকটাই কমে গেল। ডাক্তার আবার বলেন, হাতের চাপ ব্যান্ডেজ করে দেব, কয়েকদিন ভারী কোনো কাজ করবেন না, আর ব্যথার ঔষধ নিয়ম করে খাবেন। শুভ্র মাথা নেড়ে বলল, ঠিক আছে। মেহেরুন সঙ্গে সঙ্গে বলে উঠল, আর বেশি কাজ করবেন না। শুভ্র পাশ ফিরে তার দিকে তাকিয়ে বলল, ডাক্তারকে? উনি নাকি তুমি? মেহেরুন গম্ভীর মুখে বলেন, উনি ডাক্তার, কিন্তু আপনার দেখাশোনার দায়িত্ব আমার। ডাক্তার তো তাদের কথোপকথন শুনে মৃদু হেসে ফেলল। তারপর বলল, দেখছি আপনার জন্য একজন বেশ করা অভিভাবক আছে। মেহেরুন একটু লজ্জা পেয়ে চুপ করে গেল। শুভ্রের ঠোঁটের কোণেও এবার হাসি ফুটে উঠল। ডাক্তার চাপ ব্যান্ডেজ করার প্রস্তুতি নিতে নিতেই বলল, আপনি আপাতত সাবধানে থাকবেন, কয়েকদিন পর আবার ব্যথা অবস্থা জানাবেন। মেহেরুন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, জি ডাক্তার। শুভ্র মৃদু বিরক্তি ভাব করেই বলল, তুমি যেন নিজেই ডাক্তার হয়ে গেলে। মেহেরুন এবার মুখ গম্ভীর করে বলল, আপনি অসুস্থ হলে আমি ডাক্তার হয়ে যাই, এর আর নতুন কি? আপনার কথা শুনতে চলতেই হবে নাকি? এখন থেকে আপনি আমার কথা শুনবেন। চাপ ব্যান্ডেজ করা শেষ হলে শুভ্র ধীরে ধীরে চেম্বার থেকে বেরিয়ে এলো। আহত হাতটা এখন শক্ত করে বাঁধা। মেহেরুনও তার পাশে পাশে হাঁটছে। হাসপাতালে করিডোরে পেরিয়ে তারা মূলত ফটকের কাছে আসতেই শুভ্রর সঙ্গে শাখা গার্ডকে ডাকলো। তারপর গম্ভীর স্বরে বলল, ম্যাডামকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দেবে, কোনো ধরনের অসম্মান যেন না হয়, আর পথের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে। গার্ড মাথা নত করে বলল, জি স্যার। মেয়ের সঙ্গে সঙ্গে শুভ্রর দিকে তাকালো, আপনি কথা বলবেন না? শুভ্র নির্বিঘ্নের মুখে উত্তর দিল, না। মেহেরুন বিরক্ত হয়ে নিচু স্বরে বলল, শয়তান একটা। কথাটা শুভ্রের কানে যেতেই সে ধীরে ধীরে মেহেরুনের দিকে ফিরে তাকালো। কি বলে? মেহেরুন মুহূর্তের মুখের ভাব পাল্টে ফেলে মেকি হেসে বলে, কিছু না। শুভ্র চোখ দুটো সামান্য সারু করে তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি এমন এক নিরপ্রশ্ন ছিল যে মেহেরুন অস্বস্তিতে ওনার প্রান্ত তার মুঠোয় চেপে ধরল। কিছু না বলে এমন করে মুখ লুকাচ্ছ কেন? মেহেরুন চোখ নামিয়ে বলল, আপনি ভুল শুনেছেন। হুম। তারপর আবার গার্ডের দিকে তাকিয়ে বলল, চলো ম্যাডামকে নিয়ে যাও, নিজের দায়িত্ব যত্ন নেবে। শুভ্র সংক্ষিপ্ত স্বরে বলল, তুমিও। মেহেরুন গাড়ির দিকে এগিয়ে গেল। শুভ্র কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির দিকে গাড়ির দিকেই হাঁটলো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তোমার আমার সম্পর্ক চলবে।